হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু অরুণাবসার বায়ো ক্লাস। আজকে যারা তোমরা ইংলিশ মিডিয়ামে পড়ো, অর্থাৎ যারা সিবিএসসি বোর্ডে পড়ো, যারা আইসি বোর্ডে পড়ো অ্যান্ড ওয়েস্ট বেঙ্গলের ইংলিশ ভার্সানটায় পড়ো, তাদের জন্য আজকে আমরা ক্লাস 12-এর এনইটি মেডিকেলের জন্য একটা স্পেশাল ক্লাস করাবো। এখন আমরা লাস্ট প্রায় 1.5 থেকে 2 মাস ধরে আমরা যে ইউনিটটাকে নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে রিপ্রোডাকশনের ইউনিট। সেটা ইউনিট 6 আমাদের এনইটি সিলেবাসের মধ্যে, বাট ক্লাস 12-এর জন্য এটা প্রথম ইউনিট। আমরা তোমাকে কেমনভাবে পড়িয়েছিলাম, প্রত্যেকটা চ্যাপ্টারকে ছোট ছোট টপিক ওয়াইজ পড়িয়েছিলাম, যেটা তোমার এনইটি সিলেবাসে আছে। তার উপর তোমাকে এমসিকিউ টেস্টও নিয়েছিলাম। এইভাবে আমরা পড়তে পড়তে 4টে চ্যাপ্টার কমপ্লিট করেছিলাম। রিপ্রোডাকশন ইন অর্গানিজম, সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস, হিউম্যান রিপ্রোডাকশন, রিপ্রোডাক্টিভ হেলথ। এবার এই উইকটা আমাদের একটু রিভিশন করার টাইম। আমরা কি করব, পুরো এই 4টে চ্যাপ্টারকে আবার একটু ফিরে দেখব, আবার পুরোপুরি তুমি রিভিশন করবে, এনসিইআরটির বইটাকে থরলি আবার একবার পড়বে। পরের উইকে আমরা তোমাকে এমসিকিউ টাইপের ওপর, মেডিকেলের ওপর একটা টেস্ট কন্ডাক্ট করব। সেদিন যে টেস্টটা হবে 7:30 থেকে টেস্ট যেটা শুরু হবে সেটা একটু বড় টেস্ট হবে, কিন্তু একটাই টেস্ট হবে। মানে পরের দিন যে 8টা থেকে ক্লাসটা হয় সেটা অরুণাবসার আসান মেডিকেল চ্যানেলেই মক টেস্টের মাধ্যমেই হবে। মক টেস্টের সিলেবাস হচ্ছে রিপ্রোডাকশনের পুরো ইউনিটটা, দ্যাট মিনস রিপ্রোডাকশন ইন অর্গানিজম, সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস, হিউম্যান রিপ্রোডাকশন অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথের ওপর। সো তোমরা এই উইকে খুব ভালোভাবে এনসিইআরটির বইটা পড়বে, তার সঙ্গে সঙ্গে এমসিকিউগুলোকে ভালোভাবে অ্যানালাইসিস করবে। কিন্তু আজকে আমার এই ক্লাসে আমি তোমাকে কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আর একবার দেখিয়ে দেবো, একবার রিকল করিয়ে দেবো, রিভাইজড করিয়ে দেবো তোমার ব্রেনের মধ্যে, যেগুলোকে তোমাকে এনইটির জন্য একটু বেশি করে দেখা উচিত। দেখো, এই মধ্যে যে প্রথম চ্যাপ্টারটা আসে সেটাকে আমরা বলছি রিপ্রোডাকশন ইন অর্গানিজম। এর আন্ডারে এনইটির দুটো টপিক আছে মেনলি, এসেক্সুয়াল রিপ্রোডাকশন অ্যান্ড সেক্সুয়াল রিপ্রোডাকশন। প্রথম দেখবে তোমরা লাইফ স্প্যানের ব্যাপারটা ভালোভাবে পড়বে, যে টাইম ফ্রেম বার্থ টু ন্যাচারাল ডেথ, এই সময়টা। আর এর মধ্যে আমরা ডিফারেন্ট অর্গানিজমের যে লাইফ স্প্যানগুলো দিয়েছিলাম সেটাকে একটু মাথায় রাখবে। তারপর দেখো, আমরা এসেক্সুয়াল অ্যান্ড সেক্সুয়াল রিপ্রোডাকশনের ডিফারেন্সটা তুমি তোমার একটু নোট করে রাখবে খাতায়। এসেক্সুয়াল রিপ্রোডাকশনে উইথাউট গ্যামেটিক ফিউশনের মাধ্যমেই হয়, সিঙ্গেল পেরেন্ট লাগে। সেক্সুয়াল রিপ্রোডাকশনে হয় কি, গ্যামেট প্রোডাকশন, গ্যামেটের ফিউশন হয় এবং ভ্যারিয়েশন আসে। এসেক্সুয়াল রিপ্রোডাকশন ডিফারেন্ট মোডস ফলো করে হয়, যেমন আমরা বলছিলাম বার্ডিং প্রসেস। বাট এসেক্সুয়াল রিপ্রোডাকশনে যে ক্লোন তৈরি হয় সেটা হচ্ছে মরফোলজিক্যালি আর অ্যানাটমিক্যালি সিমিলার ওয়ান্স। 2020-তে যে এনইটি এক্সাম হয়েছে, দেখবে আমি একটা ক্লাস করে সেই কোশ্চেন পেপার অ্যানালাইসিস করতে গিয়ে তোমাকে দেখিয়েছি কোশ্চেনগুলো এনসিইআরটির বইয়ের লাইন তুলে এসছে। তাই তোমাদেরকে অনুরোধ, তোমরা শুধুমাত্রই এনসিইআরটির বই পড়বে, খুব ভালোভাবে পড়বে, প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়বে। তারপর আমরা দেখো, আমরা এসেক্সুয়াল রিপ্রোডাকশনের জন্য বলছিলাম প্রথম বাইনারি ফিশনের প্রসেস, যেখানে সেল ডিভিশন ইট ইজ দ্য আলটিমেটলি ওয়ান টাইপ অফ রিপ্রোডাকশন হিসাবেই এখানে ওয়ার্ক করছে। এটা কাদের মধ্যে হয়, লোয়ার গ্রুপ অফ অর্গানিজম, ব্যাকটেরিয়ার মধ্যে হয়। এরপর আমরা দেখেছিলাম স্পোর ফরমেশনের থ্রু দিয়ে। স্পোর ডিফারেন্ট টাইপসের হতে পারে,
সেই জুস্পোর, কনিডিয়া, বার্ডস, জেমিউলস কার মধ্যে দেখতে পাবে? স্পঞ্জের মধ্যে। এরপর আমরা দেখেছিলাম ভেজিটেটিভ প্রোপাগেশন, দিস ইজ দ্য অ্যানাদার টাইপ অফ এসেক্সুয়াল রিপ্রোডাকশন। এখানে কি হয়, পুরো ভেজিটেটিভ পার্টসের থ্রুই রিপ্রোডাকশন হয়। ভেজিটেটিভ পার্টস কি কি হতে পারে? তোমার ডিফারেন্ট হতে পারে, রুট হতে পারে, স্যুট হতে পারে, লিভসও হতে পারে, যেমন ব্রায়োফাইলামের ক্ষেত্রে লিভসের থ্রু হয়। সেক্সুয়াল রিপ্রোডাকশনে কি হয়? ফার্টিলাইজেশন হয়, ফিউশন অফ গ্যামেটস হয়। এবার কোশ্চেনটা হচ্ছে, একটা অর্গানিজম তার বার্থের সময় থেকেই তো রিপ্রোডাকশনের পাওয়ার পায় না, তাহলে একটা এজের কথা আমরা বলেছিলাম, জুভিনিয়াল ফেজ অর ভেজিটেটিভ ফেজ, যার থ্রু দিয়ে একটা অর্গানিজম তার এবিলিটি পায় রিপ্রোডাকশনের জন্য। দিস টাইম ফ্রেম ইজ কল্ড দ্য vegetative phase in case of plants, and reproductive phase that is the in case of animals. আরেকটা জিনিস দেখো, আমরা ব্রিডিং একটা সিজনের ওপর বেস করে টু টাইপের অর্গানিজমের কথা বলেছিলাম। কন্টিনিউয়াস ব্রিডার, যারা কন্টিনিউয়াসলি থ্রু আউট দ্য ইয়ার ব্রিড করতে পারে। সিজনাল ব্রিডার হলে পার্টিকুলার সাম সিজনে করতে পারে। হিউম্যান বিংস কি হবে? হিউম্যান বিংস কন্টিনিউয়াস ব্রিডারের মধ্যে আসবে। এবার সেক্সুয়াল রিপ্রোডাকশনের টোটাল ইভেন্টসটাকে আমরা তিনটে ইভেন্টসে ভেঙে দিয়েছিলাম, প্রি ফার্টিলাইজেশন, পোস্ট ফার্টিলাইজেশন, আর তার মাঝে মেন ফার্টিলাইজেশন ইভেন্টস। প্রি ফার্টিলাইজেশনে মেন কি ঘটনা ঘটে? গ্যামেটোজেনেসিস হয়, দ্যাট মিন্স গ্যামেট ফর্মেশন হয়। যদি স্পার্ম তৈরি হয় স্পার্মেটোজেনেসিস, যদি ওভাম তৈরি হয় উজেনেসিসের প্রসেস। কিন্তু এখানে কোন ধরনের সেল ডিভিশন প্রসেসটা ফলো আপ হয়? মিওসিস প্রসেস, কারণ গ্যামেটস হ্যাপ্লয়েড ইন নেচার। এবার গ্যামেটসগুলো কি একই রকমের দেখতে? যদি হয় আইসোগ্যামেস, যদি না একই রকমের দেখতে হয় অ্যানআইসোগ্যামেসের মধ্যে আসবে। এরপর আমরা দেখেছিলাম সেক্সুয়ালিটি অফ অর্গানিজম। আমরা হিউম্যান বিংস, যেমন আমরা হচ্ছে ইউনিসেক্সুয়াল অর্গানিজম। প্ল্যান্টদের ক্ষেত্রেও ব্যাপারটা একই রকমের আছে। মোনোসিয়াস আর ডায়োসিয়াস প্ল্যান্টের কথা বলেছিলাম আমরা, এগুলো ভেরি ইম্পর্টেন্ট টার্মস। কিছু প্ল্যান্টের মধ্যে অনলি মেল পার্টসই আছে, তাদের বলে আমরা স্ট্যামিনেট প্ল্যান্টস আর স্ট্যামিনেট ফ্লাওয়ার। ফিমেল ফ্লাওয়ার, ফিমেল পার্টস আছে অনলি। প্রিস্টিলেট ফ্লাওয়ারের কথা বলেছিলাম, বিকজ প্রিস্টিল অনলি প্রেজেন্ট থাকে। এবার কিছু কিছু অর্গানিজমের মধ্যে দেখবে এই যে একটা মাদার সেল থাকে, যেখান থেকে তোমার গ্যামেটগুলো তৈরি হয়। প্রসেসটা তো বললাম মিওসিস প্রসেস, বাট ওই সেলটার নাম হচ্ছে মিওসাইটস, যেটা মিওসিস প্রসেসকে ফলো আপ করে তৈরি হয়। গ্যামেটস অলওয়েজ হবে হ্যাপ্লয়েড ইন নেচারের মধ্যে। যেমন আমরা আর্থওয়ার্মের ক্ষেত্রে বলেছিলাম এই হচ্ছে এরা হার্মাফ্রোডাইট। কেন? এদের মধ্যে বোথ মেল অ্যান্ড ফিমেল অর্গ্যান একটা অর্গানিজমের মধ্যে প্রেজেন্ট আছে। এই তোমার মোনোসিয়াস প্ল্যান্টের এক্সাম্পল যে চারা, এটা তোমাকে মনে রাখবে, ছবিগুলো ইম্পর্টেন্ট খুব। তাহলে আমরা মিওসাইটস যারা মিওসিস প্রসেসে মাদার সেল, তাহলে এরা ডিপ্লয়েড ইন নেচার হবে। মিওসিস প্রসেসের পর যে গ্যামেটস তৈরি হবে সেটা হ্যাপ্লয়েড ইন নেচারের মধ্যে হবে, এটা একটু মাথায় রাখবে। গ্যামেট ট্রান্সফার হয় কোন প্রসেসের থ্রু দিয়ে? হিউম্যানদের ক্ষেত্রে সেক্সুয়াল ইন্টারকোর্সের থ্রু দিয়ে, কিন্তু প্ল্যান্টের ক্ষেত্রে পলিনেশনের থ্রু দিয়ে। এবার আমরা জানি যদি সেম প্ল্যান্টের মধ্যেই পলিনেশন ফ্লাওয়ার থেকে অর্থাৎ অ্যান্থার থেকে পোলেন গ্রেনসটা ট্রান্সফার হয়, দিট ইজ আ সেলফ পলিনেশন। যদি সেম প্ল্যান্টে ট্রান্সফার হয় তাহলে হলো সেলফ, আর ডিফারেন্ট প্ল্যান্টে যদি পোলেন গ্রেনস ট্রান্সফার হয় ক্রস পলিনেশন। তাহলে ফার্টিলাইজেশন ইট ইজ অলসো উইথ আ সিঙ্গামি, বাট উইথাউট ফার্টিলাইজেশন অফস্প্রিং ক্যান বি প্রডিউস, দ্যাট ইজ কল্ড দ্য পার্থেনোজেনেসিস। তুমি কার মধ্যে দেখবে? এটা হানিবির মধ্যে দেখবে। এরপর দেখো আমরা বলেছিলাম ফার্টিলাইজেশনটা কোথায় হয়? ইনসাইড দ্য বডি, দ্যাট টাইম দ্য ইন্টারনাল ফার্টিলাইজেশন লাইক হিউম্যান বিংসের মধ্যে। কিন্তু অ্যাম্ফিবিয়ান্স গ্রুপের অর্গানিজমের ক্ষেত্রে এই ফার্টিলাইজেশন প্রসেসটা আর হ্যাপেনিং ইন দ্য ওয়াটার, সো ইট ইজ কল্ড দ্য এক্সটার্নাল ফার্টিলাইজেশন। এরপর আমরা দেখেছিলাম আফটার ফার্টিলাইজেশন কি হয়? জাইগোট তৈরি হয়। জাইগোট ডিপ্লয়েড ইন নেচার। জাইগোট থেকে কি ফর্মেশন হয়? এমব্রায়ো ফর্মেশন হয়। প্রসেসটার নাম এমব্রায়োজেনেসিস, কিন্তু সেল ডিভিশন প্রসেসকেই ফলো আপ করে হয়। কোন ধরনের সেল ডিভিশন প্রসেস? মাইটোসিস সেল ডিভিশন প্রসেস। আর এবার অর্গানিজমগুলো কি এগ লাইং অ্যানিম্যাল নাকি ইয়ং ওয়ান্স ডেলিভার করে? যেমন হিউম্যান বিংস আমরা,
আমরা ইয়ং ওয়ান্স ডেলিভার করি, তাই আমরা ভিভিপোরাস। বাট এগলাইং অ্যানিমালসগুলোকে আমরা কি বলবো? ওভিপেরাস। এদের মধ্যে ভিভিপেরাস অ্যানিমালগুলো কিন্তু কম্পারেটিভলি সেফার, কারণ ওদের অফস্প্রিংয়ের বেঁচে থাকবার প্রবাবিলিটি অনেক বেশি। কেন? সেটাকে ফাইন্ড আউট করতে হবে আমাদেরকে, করেওছি আমরা। আর আফটার ফার্টিলাইজেশন ওভারি থেকে কি তৈরি হয়? ফ্রুট তৈরি হয়। আর ওভিউল থেকে কি তৈরি হয়? সিড তৈরি হয়, তাই তো? আর ওভারি আর ফ্রুটকে এনক্লোজ করে যে একটা লেয়ার থাকে, প্রোটেক্টিভ লেয়ার, দ্যাট ইজ কল্ড দ্য পেরিকার। এটা আমাদের প্রথম চ্যাপ্টার, তোমাকে আমি পুরোটাকে রিকল করালাম। এবার চলে আসি আমাদের সেকেন্ড চ্যাপ্টার। এবার যদি আমি তোমাকে সেকেন্ড চ্যাপ্টারটার কথা বলি, সেকেন্ড চ্যাপ্টারটা হচ্ছে আমাদের সেক্সুয়াল রিপ্রোডাকশন অফ দ্য ফ্লাওয়ারিং প্ল্যান্ট। এখানে আমরা ফার্স্ট কি দেখেছিলাম? ফ্লাওয়ার। দিস ইজ দ্য সেক্সুয়াল অর্গান অফ দ্য অ্যাঞ্জিওস্পার্ম। এই ফ্লাওয়ারের মধ্যে আমরা কি দেখেছিলাম? মেনলি টু টাইপ অফ পার্টস আছে যারা ডাইরেক্টলি ফার্টিলাইজেশনে পার্টিসিপেট করে, মানে সেক্সুয়াল রিপ্রোডাকশনে পার্টিসিপেট করে, দ্যাট ইজ দ্য অ্যান্ড্রোশিয়াম অ্যান্ড গাইনোশিয়ামের কথা। এবার এই অ্যান্ড্রোশিয়াম আর গাইনোশিয়াম কিভাবে ফরমেশন হয় এবং কিভাবে তোমার পোলেন গ্রেনস তৈরি হয়, এই হচ্ছে একটা অ্যান্থারের স্ট্রাকচার আমরা বলেছিলাম। এর হচ্ছে সেই ফিলামেন্ট। অ্যান্থার হচ্ছে বাইলোব স্ট্রাকচার। এর মধ্যে কি আছে? আছে মাইক্রোস্পোরাঞ্জিয়াম। তুমি যদি এই অ্যান্থারের স্ট্রাকচারটাকে দেখো, এর মধ্যে 4টে লেয়ার ছিল, এপিডার্মিস, এন্ডোথিসিয়াম, মিডিল লেয়ার। এদের ফাংশন হচ্ছে প্রোটেকশন। আর ইনারমোস্ট লেয়ার, এটা আমাদের বলছিলাম টেপেটাম, এর ফাংশন ছিল নারিশমেন্ট। এর ভেতরে এই সেলগুলোকে বলছি মাইক্রোস্পোর মাদার সেল। এখানে যে প্রসেসটা হয় মাইক্রোস্পোরোজেনেসিস, সেখান থেকেই মাইক্রোস্পোর তৈরি হয়। কিন্তু মাইক্রোস্পোর আলটিমেটলি যখন ম্যাচিওর হয়, সেখানেই তোমার পোলেন গ্রেনস তৈরি হয়। দেখো তখন অ্যান্থারটা ডেহিসেন্সের থ্রু দিয়ে পোলেন গ্রেনসগুলো এনভায়রনমেন্টে রিলিজ হয়। পোলেন গ্রেনস কিন্তু হ্যাপ্লয়েড ইন নেচারের মধ্যে আসবে। আর দেখো পোলেন গ্রেনস যদি তুমি স্ট্রাকচারালি ডেসক্রাইব করো, এর মধ্যে আউটার লেয়ারকে এক্সাইন বলবো, যেটা স্পোরোপোলিনিন দিয়ে তৈরি, যেটা হাইলি রেজিস্টিভ ইন নেচার। ইনার লেয়ারটাকে বলে ইনটাইন, যেটা সেলুলোজ অ্যান্ড পেকটিন দিয়ে তৈরি। এর মধ্যে তুমি দুটো সেল দেখতে পাও, লার্জ নিউক্লিয়াস কন্টেনিং সেলটার নাম ভেজিটেটিভ সেল, আর যেটা ফার্টিলাইজেশনে পার্টিসিপেট করে, দিস ইজ দ্য জেনারেটিভ সেল। এই হচ্ছে আমাদের পোলেন গ্রেনসের স্ট্রাকচার। পোলেন গ্রেনস কিন্তু হাইলি নিউট্রিটিভ ভ্যালু আছে এর মধ্যে। পোলেন গ্রেনসকে আমরা স্টোর করে রাখি লিকুইড নাইট্রোজেনের মধ্যে, ক্রায়ো প্রিজার্ভেশন প্রসেসকে ফলো আপ করে। তারপর দেখো আমরা বলছিলাম যেটা হচ্ছে তোমার প্রিস্টেল। 1 থাকলে তাকে আমরা মোনোকার্পেলারি, যদি আলটিমেটলি মোর দ্যান 1 থাকে তখন মাল্টিকার্পেলারি বলবো। কিন্তু ফিমেল পার্ট গাইনোশিয়ামের মধ্যে কি কি আছে? আছে তোমার স্টিগমা, স্টাইল অ্যান্ড ওভারি। ওভারির মধ্যে কি আছে? ওভিউল আছে। এই ওভিউলটাকেই আমরা বলতে পারি মেগাস্পোরাঞ্জিয়াম। ওভিউলের স্ট্রাকচারের মধ্যে তুমি এখানে হাইলাম দেখছো, ফিউনিকেল দেখছো, মাইক্রোপাইলারেন দেখছো, আউটার লেয়ার আর ইনার ইন্টিগুমেন্টস প্রেজেন্ট আছে। এটাকে আমরা চ্যালাইজালেন বলছিলাম। আর এই যে পার্ট দেখতে পাচ্ছ, এটাই মোস্ট ইম্পর্টেন্ট, এমব্রায়োস্যাক। এই যে এমব্রায়োস্যাক কিভাবে ফরমেশন হয়? মেগাস্পোর মাদার সেল থেকে দেখো 4টে সেল তৈরি হয়, যেটা মেগাস্পোর টেট্রাড বলছি, মিওসিস প্রসেসকে ফলো আপ করে। তাহলে এই সেলগুলো হ্যাপ্লয়েড নেচারের। এর মধ্যে 3টে ডিজেনারেট করে যায়, একটাই রয়ে যায়। আর এর মধ্যে যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসটা ক্যারিওকাইনেসিস প্রসেসে ডিভাইড হয়ে 7 সেল 8 নিউক্লিয়েটেড স্ট্রাকচার এমব্রায়োস্যাক ফরমেশন করে। এটা হচ্ছে গ্যামেটোজেনেসিস প্রসেস। এরপর আমরা বলছিলাম পলিনেশন প্রসেসটা। পলিনেশন, যেখানে ট্রান্সফার হবে পোলেন গ্রেনস ফ্রম অ্যান্থার টু স্টিগমা। পলিনেশন এবার একটা হতে পারে কি কি টাইপের? সেল পলিনেশন, যখন একটা ফ্লাওয়ারের মধ্যেই পোলেন গ্রেনস ট্রান্সফার হয় সেম ফ্লাওয়ারের মধ্যে, দিস ইজ কল্ড দ্য অটোগ্যামি। যখন এবার কিছু ফ্লাওয়ার আছে ক্যাসমাগামাস অ্যান্ড কিছু আছে ক্লিস্টাগামাস টাইপের, আমি তোমাকে মেনশন করেছিলাম পড়াবার সময়। মানে যেটা তোমার ক্যাসমাগামাস ফ্লাওয়ার which are similar to flower other species with exposed anther and stigma। আর ক্লিস্টাগামাস হলে কি হবে? ডু নট ওপেন অ্যান্ড অ্যাট অল, মানে ওটা ক্লোজ থাকে। কিছু গাছের মধ্যে, একটা গাছের মধ্যে তুমি দুটো ফ্লাওয়ার দেখতেও পারো। জেনোগ্যামি হলে কি হবে? যখন একটা প্ল্যান্টের ডিফারেন্ট ফ্লাওয়ারের মধ্যে পলিনেশন হবে। যখন ডিফারেন্ট প্ল্যান্ট ডিফারেন্ট ফ্লাওয়ার, দ্যাট টাইম ইট ইজ কল্ড দ্য
জেনোগ্যামি। আর জিটানোগ্যামি হলে কি হবে বললাম, সেম প্ল্যান্ট বাট ডিফারেন্ট ফ্লাওয়ার। কি কি এজেন্ট যারা পলিনেশনে হেল্প করে? ডিফারেন্ট এজেন্ট হতে পারে, উইন্ড হতে পারে, এয়ার হতে পারে, ইনসেক্ট হতে পারে, বাট মোস্ট কমনলি দ্য ইনসেক্ট। সেই কারণেই ফ্লাওয়ারগুলো ব্রাইট ইন নেচারের মধ্যে হয়, কি ওয়াটারের থ্রু আলটিমেটলি পলিনেশন হয়, যেটাকে আমরা হাইড্রোফাইলির কথা বলেছিলাম। তারপর আমরা কি বলেছিলাম? পোলেন আর প্রিস্টিলের মধ্যে ইন্টারাকশন দেখো। রাইট টাইপ অফ পোলেন গ্রেনসই যদি স্টিগমার ওপর পড়ে তখনই কিন্তু পোলেন টিউবটা জেনারেট হয়। তারপর কি হবে? ডাবল ফার্টিলাইজেশন প্রসেস। ডাবল ফার্টিলাইজেশন প্রসেসে কি হয় দেখো, এখানে আমরা কি দেখছিলাম, এখানে একটা ছিল এক্সেল আর একটা হচ্ছে পোলার নিউক্লিয়াস। এবার পোলেন গ্রেনস থেকে যে জেনারেটিভ নিউক্লিয়াস আসলো, যখন সেটা এমব্রায়ো স্যাকের মধ্যে এন্টার করলো তখন এটা দুটো নিউক্লিয়াসে ডিভাইড হলো। ওয়ান অফ দিস নিউক্লিয়াস ফিউজড উইথ দ্য এগ নিউক্লিয়াস and another one nucleus they are fused with the polar nucleus. So the two times of fertilization are happening inside the embryo sac. It is called the double fertilization process. But after the post fertilization the embryo and endosperm formation is there. Endosperm, that is the 3N in nature. But the embryo, this is ultimately structure of the embryo. Two type of embryo we are observed. It is the one is the dicot embryo and another one is the monocot embryo. That is the different parts of the embryo. But the embryo formation takes place in the different steps, like the globular, like the heart shape and the mature embryo. Step by step process the embryo formation takes place. And the seed, you know that seed, their most important structure, which is ultimately the stage by which the new generation are starting from the ultimately seed, but the seed are enclosed in the fruit. Fruit are the two type. If it is ultimately formed by the ovary, that time it is called the true fruits, but it is ultimately produced from the other than the ovary, like the thalamus, that time they are called the false fruit. You bear in mind. Next of one, parthenocarpic fruit. Without fertilization, with the help of some hormones like auxin and gibberellins, some fruits ultimately produce, that is called the parthenocarpic fruits. Like the banana is a common example. Apomixis in there, in that particular process, the seed formation are happening without fertilization. On the other hand, polyembryony, that means in that citrus type of fruits, they have many embryo in their structure. That time they are called the polyembryony. This is the structure, this is the chapter of the sexual reproduction of the flowering plant. Now we are go our third chapter, that is the human reproduction. In the human reproduction, this is the most important chapter. We discuss first the male reproductive structure. In the male reproductive structure, the testis is the most important part, but another different parts, it is called the accessories part, like the vast difference, like the different accessories gland. But you know that if you are discuss the structure of the testis, that time you observe the seminiferous tubules, where it is the main site of the production of the sperm. This one is the seminiferous tubules, but in here the different cells are produced. Spermatogonium is the mother cell from which the sperm are generated. Sertoli cells is there, which give the nourishment of the developing sperm. Leydig cells is there, which is ultimately produce the testosterone hormone. But some gland like seminal vesicle, prostate glands and the bulbourethral glands is there. They produce some secretion, some alkaline fluids or some mucus is there, which is help to produce the semen. Semen is the most important substance, which is the mixture of this type of glands and the sperm. Next of one, we discuss about the seminiferous structures, tubules in some details, because it is the most important site of the spermatogenesis. This is the important part. Now the female reproductive structure, you know the ovary is the most important.
primary structure. But fallopian tubes, the uterus, vagina, it is called the accessory structure, which is help indirectly in the reproduction. In the childbirth, they are mainly help in that particular process. You know, the fallopian tube, they have the different parts like the infundibulum, like the ampulla, like the isthmus is there. But the fertilization takes place in the ampulla-isthmus junction. If you are discuss the another important structure, that is the female breast, because it is the most important site where the milk are produced. But they have the different structural part, like the ampulla, like the mammary ducts, like the mammary alveolus, because the milk is the most important food for the child or the newborn baby. Next one, the gametogenesis, that means the production of the sperm. So in that spermatogenesis process, it is happening in that seminiferous tubules. Spermatogonium cells are ultimately involved in this process. In here we are discuss this is the representation of spermatogenesis process. After the puberty, the spermatogonium, they are ultimately enlarge their structure, the primary spermatocyte are formed. After that, meiosis process are happening, then the spermatozoa develop in that particular process. This is called the spermatogenesis process. This is the structure of the sperm. They have some head, the middle piece and the tail in their nature. Acrosome, it is the most important structure that is present in the sperm structure. Sperm have the spiral mitochondria that is provide the energy, and tail is the important part which is help to swimming. And another point is the gametogenesis process, that is the oogenesis. It is happening inside the ovary. You know, in the ovary, the primary follicles is there, that is also be called the oogonium, that is develop and produce the primary oocyte by the mitosis process. Primary oocyte ultimately involved in the meiosis process, they are produce a secondary oocyte. But secondary oocyte, they ultimately form in the Graafian follicle. But in the 14 days of the menstrual cycle, this Graafian follicles release the secondary oocyte into fallopian tube. But that time when the secondary oocyte are released from the Graafian follicle, that time the corpus luteum, this structure are formed. This is the most important site from which the progesterone hormone are secreted. But you know, the menstrual cycle, that is the most important events in all the female. After the puberty, the menstrual cycle are start, and generally 45 to 55 years after the menstrual cycle are stopped completely, it is called the menopause. In the menstrual cycle, it is a 28-day cycle. So we ultimately divided whole of this cycle into the different phase. First 1 to 5 days, it is called the menstruation phase. After that, the follicular phase is there up to the 14 days. After that, the luteal phase is there, and 14 days it is the most important day when the ovulation takes place. In the menstrual cycle, it is the most important events. So in here, some hormonal changes and some uterine changes and some ovarian changes takes place in the female body. In the different day, different hormonal situation takes place. Like you can observe that estrogen, progesterone, these two hormones are released from the ovary, and LH and FSH, these two hormones are released from the pituitary glands. LH and FSH, these two hormones are released from the pituitary and get the peak, that means the maximum release in the 14 days. On the other hand, the estrogen hormone, same thing is there, their main peak is happening in the 14 days, that means the maximum release is there. Progesterone are released but in different day, like 22-23 days of the menstrual cycle, where the peak is the progesterone hormones. But you observe the uterus, that time you observe that first 5 days, that time the blood is released from the vagina when the endometrium are thin and endometrium are break.
when the fertilization is not takes place, so unfertilized ova or secondary oocyte are released in that particular day in the menstruation point. But after the follicular phase start, in that particular time, the new follicles are start. In the Graafian follicles are developed in the 14 days with the help of LH hormone. In the 14 days, the secondary or oocyte are released. It is called the ovulation. After that, the secondary oocytes stay in the fallopian tubes, and inside the ovary, corpus luteum are produced, which is secrete the progesterone hormone, which is help to proliferate the endometrium structure. So you can observe in the structure are very large in that particular time. So all these are happening in the menstrual cycle, very important for your NET exam. After that, the fertilization takes place. In that particular point, the sperm ultimately entered into the ovum, but not whole structure, only the nucleus are participate into the fertilization process. So after the fertilization, the zygote formation takes place, which is in the diploid in nature, right? But after that, blastomeres it is formed, because the cell division start, mitosis cell division starting now, and after that the mass of structural cell are produced. 16 to 32 stage, 16 cell stage, it is called the morula. After that the blastocyst formation is there. Blastocyst is the mass of structure. After cell division it is formed, which is implanted into the endometrium when the child ultimately grow inside the female body. So pregnancy, you know that some chorionic villi and placenta are developed in that time of pregnancy. You know, from the placenta different types of hormone are released, like the HCG, like the estrogen, like relaxin, like the progesterone. All these are ultimately secreted from the placenta. Placenta take the very important role also for the exchanging of the gaseous material or the nutrient from the mother to the fetus. Another point we already discussed, that is the parturition and the lactation. After the child is completely developed, they ultimately exit from the female body. That is called the parturition. And the lactation, after the delivery, the milk secretion are happening in the female body. It is called the lactation. First time the colostrum is Eulis colored milk are produced. This contain the IgA type of antibodies. This is the human reproduction. Now we discuss our last chapter, that is the reproductive health. In that reproductive health, you know, at first we discussed some reproductive health, their problems and some strategies. In that particular point, we discussed the why we are studying the reproductive health, because in that particular topic we can solve some social problem regarding some reproductive times, right? So this is the reproductive health chapter, where we are discuss some sexual transmitted disease, how these diseases can prevented, right? This is also be discussed. Also some maternal or child care also we discuss in that particular topic, that is the reproductive health care strategies. And you know, the birth control is a most important process. You know, this is a different type of birth control process there, like the natural control, and in that particular process the withdrawal or periodic abstinence is there, but that is not totally safe. So you use some barriers, like condom is there, like the diaphragm is there, cervical caps is there. That is a different way by which the birth control are doing now. But some IUDs, the intrauterine device is there. Some it is a hormonal, some is a non-hormonal, but is a important tools for the birth control. Another one is the pills, right? So pills, it is generally contain the progesterone hormone. Otherwise, they are contain estrogen and progesterone, both hormone is there. This pills is a very important. For why? For the birth control process, they have some side effect is there, but not so much. So that is most famous for all over the world, especially some India. And you know, there some surgical process there, that is a permanent sterilization process. These are two types.
One is the vasectomy, another was the tubectomy. In the vasectomy process, the vas deferens is cut and bind together. On the other hand, tubectomy, it is happening in the female. In here, the fallopian tube are cut in that particular process. And this is a permanent process. MTP is there, that is the medically termination of pregnancy. But medical termination of pregnancy is legal when some chromosomal abnormality, if it is found in the child, that time MTP is legal. Otherwise, this is not the legal. Because if you are kill the child, female child, that is not very good for the medical termination of pregnancy. So that time it is the ban. Now, we discussed some sexual transmitted disease like the syphilis, like the gonorrhea, like the AIDS. This type of disease are sexually transmitted from one person to another person. And finally, we discussed the infertility. That time the normal baby is not coming in the couples. So how you ultimately solve this problem? So different procedure is there, like IVF is there, zygote interfallopian transfer, and the gamete interfallopian transfer, and the artificial insemination. It is a different procedure by which we can solve the infertility problems. So that is the 4th chapter. We discuss one by one for your revision. Now you are ultimately thoroughly study the NCERT book for this week and solve all the MCQs, 100 or 200 MCQs you are solved from in every and each chapter. তাহলে এই ব্যাপারটা তোমরা ভালোভাবে করে নেক্সট উইক ফুল রিভিশন কমপ্লিট করে রাখো। আমাদের একটা ইউনিট তাহলে কমপ্লিট হয়ে যাবে NEET মেডিকেলের জন্য। অন্য চ্যাপ্টার্সও হয়ে গেছে আমাদের, আমরা সেইগুলোকেও রিভিশন করাবো তোমাকে একটু একটু করে। আমরা এই বছর মেডিকেলের সিলেবাসে অনেকটা কিন্তু এগিয়ে গেছি, কারণ আমরা এপ্রিল থেকে যখন ক্লাস করেছি আমরা অনেকটা এগোবার সুযোগ পেয়েছি এই বছর। এবার তোমাদের রিভিশন করাবো যাতে তোমরা সঠিকভাবে প্রিপারেশন নিতে পারো NEET মেডিকেলের জন্য। তাহলে আজকে ক্লাসটা এতখানি। থ্যাংক ইউ ভেরি মাচ অল অফ ইউ অ্যান্ড উইশ ইউ বেস্ট অফ লাক।